Sileti Podcast with Ash Academy. Grow wiser every week. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো লিসনিং রিডিং নিয়ে আলোচনা করছি। আজকে আমরা স্পিকিং না রাইটিং কোনটা নিয়ে আলোচনা করতে পারি। আমরা স্পিকিং নিয়ে আজকে আলোচনা করি। তাইলে অ্যাজ ইউজুয়াল আমরা প্রথমে লেটস ডিফাইন হোয়াট স্পিকিং। স্পিকিং কি তাইটা লই আমরা পরে আলোচনা করি নাই। আমি হঠাৎ অ্যাব্রাপ্ট কিছু শব্দ হল কই দিই র্যান্ডমলি, যেমন আখতা কইলাম সমুদ্র, পাখি, গাছ, পানি, এটা স্পিকিং অন না, ঠিক না? বা অ্যাটলিস্ট ইফেক্টিভ স্পিকিং অন না। স্পিকিং হইতে হইলে মিনিংফুল কিছু হওয়া দরকার। যে আমরা বাংলা ব্যাকরণও পড়ছিলাম ছোট তো, যে একটা বাক্য, সার্থক বাক্যর 3টা বৈশিষ্ট্য আছে। প্লাস হচ্ছে আপনি যদি একটা প্রপার একটা সেন্টেন্সও কইন, তারপরে ওটা স্পিকিং না হইতে পারে। এলাকান আপনারা কেউ যে কাইলো যে হোয়াটস ইউর নেম, না কইলে আই এম ফাইন, এটা কিন্তু স্পিকিং অন না। হয়, এটা হচ্ছে স্পিকিং অন না। হ্যাঁ, এটা যখন আটারিং সেন্টেন্সেস, কারণ স্পিকিং মানে হইছে কথা খোয়া। কথা হওয়ার উদ্দেশ্য হইলো যাতে আর কেউ আপনার ভিতরে কিতা আছে ওটা বুঝতে পারে। এটলিস্ট আপনি কিতাব বুঝাইতে চান ওটা বুঝতে পারে। আচ্ছা, তাইলে এই কারণে যে একটা জিনিস আমরা বুঝতাম পারলাম যে স্পিকিং ওর লগে কমিউনিকেশন স্কিলসটা ওতপ্রোতভাবে জড়িত। আর আমরা অথচ জিনিসটারে আলাদা করি নাই। বিশেষ করে মনে করো যে স্পোকেন ইংলিশ একটা আলাদা সাবজেক্ট আছে আমরা দেশে অনেক বেশি পপুলার। এখন স্পোকেন ইংলিশ কোর্সও যদি কেউ বলে কই দেয় যে আমরা কমিউনিকেশন বাড়াইতে দেবো বা আমরা কমিউনিকেশন স্কিল শিখাইব, তাইলে অনেকে কিতা মনে করেন যে এগুলো তো আউট অফ সিলেবাস, বা আমি ভুল জায়গাতে ইচ্ছে। আমি ভুল জায়গাতে ইচ্ছে। আসলে কিন্তু জিনিসটা হলো খান না, এটা তো হয়েছে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং কেউ যদি কমিউনিকেশন স্কিলও বাদ হয় তাইলে সে স্পিকিংও বাদ হয়। এবং দেখা যায় কিতা যে অনেকের ওলাখান প্রবলেম থাকে যে হয়তো তাই বাংলাও মাথা তো বলা নাই না। এখন তাই ইংলিশ শিখলা ঠিক আছে, বাংলা যে লেখান কারণ ইংলিশও কারণ মাথাত গিয়ে বেড়ানো টিচার। তাহলে স্পিকিংয়ের ক্ষেত্রে আলাদাভাবে কিছু বিষয়ে জোর দেওয়া দরকার, যে বিষয়গুলা হয়তো সরাসরি ভাষার লগে সম্পৃক্ত নয়, সরাসরি সে গ্রামার আর স্ট্রাকচার ওয়ার্ডের লগে সম্পর্কিত নয়। এটা একটু আগে বাড়িয়া যে আমি একটা সেন্টেন্স আমরা কথা বলি অর্নামেন্টাল বিষয়, মানে আলংকারিক। অলঙ্কারিক, যে আমি কতটুকু সুন্দর করে সাজাইলাম আমার কথাগুলো। এখন সবসময় যে সুন্দর হইতে হইব জিনিসটা এই লেখার নয়, মূল উদ্দেশ্য হলো ইফেক্টিভ হইতে হইব, কার্যকরী হইতে হইব, যাতে আমার মাথা বুঝাইতাম পারি আমি এবং তাই না বুঝিয়ে নিতে পারেন যে আমার মাথা। এখানেও আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে ইফেক্টিভ স্পিকিং মানে কমিউনিকেশন স্কিলটা এখানে স্পিকিং এর ক্ষেত্রে এনে জরুরি। আইএলসও আমরা দেখতাম পারি যে আইএলসও টিচার একটা বা এক্সামিনারে একটা কোয়েশ্চন আপনারা জিজ্ঞাসেন। এখন কোয়েশ্চনটা হইল যে ক্যান ইউ টেল মি এ বিট অ্যাবাউট ইউর নেইবারহুড। এখন আপনি আনসার দেওয়া শুরু করলা যে গ্রোয়িং আপ আই ওয়াজ এ ভেরি কিউরিয়াস বয়, I wanted to play with other boys. হইয়া আপনি অনেক বড় একটা লেকচার দিলা এবং আপনি এখনো নেইবারহুড ওয়ার্ডটাও হইলা না। ঠিক আছে, মানে আপনি বোঝা যায় যে আপনি একটা অ্যান্টিসিপেশন তৈরি করা যে এরপরে আইব আপনি নেইবারহুডের কথা কইবা, কিন্তু আপনি অনেক লেট করে দেখা গেল যে স্পিকারে নেক্সট কোয়েশ্চেন জিকাইলে, তখন স্পিকারে কিতা মনে করবে, মানে এক্সামিনারে কিতা মনে করবা? মনে করবা যে আপনি প্রশ্ন বুঝছেন না, অথবা এই প্রশ্নের উত্তর কিলা দেওয়া লাগে আপনার জানা নাই। তাইলে আপনি হয়তো কইতে পারেন সেন্টেন্স, বানাইতে পারেন, আপনার কাছে ভোকাবুলারি আছে, লেক্সিক্যাল রিসোর্স সমৃদ্ধ, কিন্তু আপনি স্পিকিংও মার্কস কম পাইবা। কারণ এক্সামিনারে আশা করা যে আপনি তাই যে প্রশ্নটা জিজ্ঞাইছেন ওটার সরাসরি উত্তর দিতা। তো এটা আপনি এখন এটা মূলত কিতা কমিউনিকেশন স্কিল। আমরা স্বাভাবিকভাবে জানি যে আপনারে যখন একটা প্রশ্ন জিজ্ঞানি হবে স্পেসিফিক, আপনি পয়লাও প্রশ্নটার উত্তর দিলাইতা যে আপনার নেইবারহুড কিলা, আপনি কইতা যে আমার নেইবারহুড অনেক
সুন্দর এবং এটা অনেক অনেক চমৎকার মানুষ দ্বারাই আমার নেইবারহুডটা ভরপুর ওলাখান একটা কথা হয়ে আপনি এটা শুরু করতে পারেন। তাইলে বোঝা গেল যে আপনি আপনার নেইবারহুড নিয়ে মাছ শুরু করছেন। এরপরে আপনি নেইবারহুডর আলোচনার প্রেক্ষিতে আপনি আপনি আপনার চাইল্ডহুড এবং চাইল্ডহুডর সময় আপনি যে নেইবারহুড আসলা এটা হইতে পারে আইতে পারে প্রাসঙ্গিক আলোচনা হিসেবে আইতে পারে, কিন্তু মূল প্রধানত আপনার দায়িত্ব হইল প্রশ্নটার উত্তর দেয়া। এখন এটা মূলত আমরা সমস্যাটা কোন জায়গাতে ওর যে আমরা কমিউনিকেশন স্কিলটা এখানেও আমরা গ্যাপ আছে। আমরা বুঝতাম পারাম না যে একজনে কোন প্রশ্ন করলে আমার কোন উত্তরটা দেয়া লাগে এবং কোন উত্তরটা কিভাবে দেয়া লাগে। এখান কিন্তু সরাসরি ভাষার যে স্কিল একটার বাইরে গিয়া আপনার একটা বাড়তি স্কিল শেখা লাগে, যেটা বাড়তি না হইয়া আপনি একসাথেও বুঝতে পারেন। বাট আলাদা করে যদি চিন্তা করেন যে কমিউনিকেশন একটা আলাদা স্কিল, এখন এটার যদি একটা দুর্বলতা থাকে তাইলে এটারে আলাদা করে ডেভেলপ করার লাগে চেষ্টা করা দরকার। আচ্ছা, তাইলে কমিউনিকেশন স্কিল এটা তো মানে ইটসেলফ একটা বিশদ সাবজেক্ট, ঠিক না? এটা নিয়ে হয়তো আমরা পরবর্তীতে কোনো পডকাস্টে আলোচনা করবো, কিন্তু যেহেতু আমরা কিছু আলোচনা করেছি, আমার মনে হয় দুই একটা ইস্যু নিয়ে আমরা আলোচনা করতাম পারি কমিউনিকেশনের। এটা কোন বিষয় নিয়ে করা যায়? কমিউনিকেশনও একটা গুরুত্বপূর্ণ স্কিল হইল স্টোরি টেলিং। আচ্ছা, স্টোরি টেলিং শব্দটা শুনলে লাগে যে ওকে স্টোরি টেলিং, গল্প বলা, ঠিক আছে? তাইলে গল্প কি তা ইসপের গল্প নি যে বা কচ্ছপ খরগোশের গল্প কোয়াটারে স্টোরি টেলিং করনি, এটার স্টোরি টেলিং হওয়া যাইতে পারে, কিন্তু ওটাও স্টোরি টেলিং নাই। আমি যদি আমার কিতাব বালা লাগে, কোন খানিটা খাইতে বালা লাগে, কোন জায়গাতে আমার বেড়াইতে বালা লাগে, বা আমার কোন জায়গায় যাওয়ার ইচ্ছা, ও যে কথাগুলা ওগুলাও আমি যদি সুন্দর করে হই এবং মানুষ আমার কথা একটা পরে একটা শুনতে চায়, জেলাখান মানুষের গল্পর একটা অংশের পরে আরেকটা অংশ শুনতে চায়, ওলাখান হয়, তাইলে ওটারেও স্টোরি টেলিং। ভিডিওর মাঝে যদি কোনো ভয়েস না থাকে এবং কিন্তু এমন কিছু দৃশ্য দেখানি যায় যেটার মাঝে কিছু মিনিং আছে এবং মানুষে শুনতে চায় বা মানুষের দেখিয়া বুঝতে চায় এরপরে কিতা তাইলে ইটারও স্টোরি টেলিং করা যাইতে পারে। যেমন চার্লি চ্যাপলিন, রাইট, কিন্তু কোনো টম এন্ড জেরি এখানে মানে কোনো ভয়েস নাই, খালি কিছু সাউন্ড ইফেক্টস আছে, স্পিচ নাই, কিন্তু এটাও একটা স্টোরি টেলিং। এখন আমরা স্টোরি টেলিং আইএলসর ক্ষেত্রে স্টোরি টেলিংটা কোন জায়গায় থাকা লাগবে? স্টোরি টেলিং রে আইএলসকে সম্পৃক্ত করার আগে আমার মনে হয় যে আমরা একটু সামারাইজ করিলে স্টোরি টেলিংয়ের বিষয়টা আমরা কিন্তু স্টোরি টেলিং রে ওলাখান হইতাম পারি যে কোনো কথারেও গল্পের মতো করিয়া হইতে পারা, একটা স্টোরি টেলিং, ওটারে আমরা স্টোরি টেলিং হইতাম পারে। আচ্ছা, এখন আইএলসর ক্ষেত্রে গেলাম খামো লাগতে পারে। আমার কাছে মনে হয় যে আইএলসও মোস্টলি সেকেন্ড পার্ট, যেটা পার্ট 2 অর্থাৎ গিভিং এ স্পিচ, ওটার মধ্যে হয়তো স্টোরি টেলিংটা খুব ভালোভাবে খামো লাগানো যেতে পারে। রাইট, বিশেষ করে যদি পাস্ট ইভেন্ট নিয়ে আলোচনা। অবশ্যই। যেমন আমি যদি আমার একটা ঘটনা শেয়ার করি, যে আমি যখন স্পিকিং টেস্ট দেওয়াতে গেছিলাম তখন আমার পার্ট 2 চাইছিল যে ডিসক্রাইব এ টাইম when you had an unusual meal। এমন একটা সময়ের কথা যখন তুমি একটা আনইউজুয়াল খাবার খাইছো। তো এটা আমি খোয়াতে গিয়ে আমার টাস করে আমার মাথার একটা গল্প হয়েছে যে আমি যখন প্রথম দিন দুবাইতে গেছিলাম তখন রমজান আছিল, আর যে সময় গেছিলাম যে সময় আমরা বাসাত ফুটছি এয়ারপোর্ট থেকে, তখন এটা আছিল সেহরির সময়। তখন আমরা লাগে খানা অ্যারেঞ্জ করা হয়েছে খুব তাড়াতাড়ি, এবং এখানেও আছিল পাকিস্তানি রুটি, ডাইল আর কিছু ড্রিঙ্কস আছিল। তো এই খাবার এবং পাকিস্তানি রুটিটা মানে আমরা কোনোভাবেই বাংলাদেশি রুটির মতো নাই। তো এটা আমরা আগে খাইছি না এবং আমরা লাগে অত এটা মজা, এটা পরে মজা লাগছে, কিন্তু এটা এই সময় অত ভালো লাগছে না। এখন আমি যে যে ঘটনাটা আমি হয়েছে, আমি এক্স্যাক্টলি ও সেম জিনিসটা
আমার পার্ট 2 আনসার হিসাবে আমি ইংলিশে কইছি। তখন দেখা গেছে কি আমি একটার পরে একটা কথা কইয়া গেছি গল্পর মতো করিয়া, এবং আমার চিন্তা করিবার করা লাগছে না যে এরপরে আমি কিতা কইতাম। কারণ এই যে গল্পটা, এটা আমার একটা নিজস্ব গল্প, এটা আমার লগে ঘটছে। এখন আমি জানি এর আদ্যপান্ত, আমি জাস্ট যেটা আমি বাংলায় কইলাম না যে স্যারে, ওটাও আমি জাস্ট ইংলিশে কইয়া গেছি। এবং এক্সামিনারেও আমার কাছে লাগছে যে তাই মজা পাইছে এই গল্পটা শুনিয়া। এবং নেক্সট তাই লাস্টে জিজ্ঞাসেন যে ইলাখান, এটাও মানে আইএলস ওলা জিজ্ঞানিও হয় ফলো আপ কোয়েশ্চেন যে আর কিতা ওলাখান একটা মিল খাইতে ইচ্ছা হয়নি, বা তুমি কিতা ইলা সুযোগ পাইলে আবার ওলা খাইবানি। তখন আমি কইছি যে ওই আমার ফয়লা এটা বালা না লাগলেও আমি যত দিন গেছে আমি ওসব মানে আলাদা বাংলাদেশি খাবারের বাইরে অন্যান্য খাবার যেগুলো আমি খাইছিলাম, এগুলো আমার আস্তে আস্তে ভালো লাগছে, এবং আমি এগুলা আবার খাইলে আবার খাইমো, এগুলা মজা আছে। তো এটাও আমি যতটুকু পারছি আমার লাগান হয়েছে। আমার মনে হয়েছে যে আমি এটা গল্পের ডঙে হওয়ার কারণে আমার লাগেও সহজ হয়েছে, এবং যে লিসনার এক্সামিনার কিন্তু এই মুহূর্তে লিসনার, তো তাইনোর লাগে এটা শুনতে আরাম হয়েছে। আর এখানেও এক্সামিনারে যে প্রশ্ন করছেন ও প্রশ্নটার সঠিক উত্তরটা দিলে, এবং এটা এমনভাবে কইলে যাতে শুনতে আরাম লাগে, ওলা কইলেও মূলত মার্কসটা বেশি পাওয়া যায়। ট্রু। তবে আমার কাহিনী যদি আমার পার্ট 2 আবার মানে এই হিসাবে সহজ আছে, মানে স্টোরি টেলিং করাটা আর একটু সহজ আছে সেনে, কারণ আমার এবারে এক্সাক্ট প্রশ্ন আছিল একটা যে ডিসক্রাইব এ নোভেল অর এ স্টোরি দ্যাট ইউ রেড। সরাসরি স্টোরির বিষয়ে আসছে। আমিও আমার একটা একটা স্টোরি কইছি, যে একটা আমি কিছুটা পড়ছি, পুরোটা পড়ছি না। এখন এই যে স্টোরি টেলিংয়ের যে বিষয়টা, আমি নিজে যে সময় ক্লাস করাই স্পিকিংয়ের, এখন আমিও স্টোরি টেলিংয়ের বিষয়টা কই। এখন বিপত্তি বাঁধলো কিছুদিন আগে, টপিক আইলো ওলা খান যে টক অ্যাবাউট বা ডিসক্রাইব এই সিটি ইউ ওয়ান্ট টু ভিজিট বা ইউ উড লাইক টু ভিজিট। এখন আমি তো এই জায়গাত গেছি না, আমি যাইতাম চাই ভবিষ্যতের আলোচনা, আমি স্টোরি কেলা করবো। এখন ওখানেও মূলত আমরা যে প্রথমে স্টোরি টেলিং রে সংজ্ঞায়িত করছি, এই সংজ্ঞাটা খামো লাগবো এখন। যে স্টোরি টেলিং মানেই আমার কোনো একটা গল্প হইয়া যাওয়া, এটা নাই, যে কোনো জিনিসটা গল্পর মতো হইয়া যাওয়াটা হইল গিয়া স্টোরি টেলিং। এবং আমিও জিনিসটা হইলাম ফয়লা তানরে হওয়ার বাদে আমি তার একটা উদাহরণ দিলাম যে আলোচনার শুরুতে ওলা খান বলে হুইচ সিটি ইজ দ্যাট ওলা খান, এরপরে একটা প্রশ্ন ওলা খান বা একটা প্রম্পট ওলা খান যে and describe what you would like to do there, গিয়ে আপনি কিতা করতে চাইরা ওটা কইলে আলোচনা করুক। তো এই জিনিসটারে আমি কইলাম যে আপনি একটু কল্পনার জগতে যোগ কাগে গিয়া আপনি চিন্তা করুক কাজে আপনি গেছেন গে, আপনি গেছেন গে চিন্তা করি আপনার খুব কাজে যাওয়ার পরে আপনি কিতা করতে চাইরা এই জিনিসগুলো আপনি কল্পনা করুক কাজে আপনি খররা, তখন আপনার লাগে কোয়াটা সহজ হয়ে যায়। ভিজুয়ালাইজেশন বা ইমাজিনেশন যেটা হই আমরা ওলা হইতাম পারবো যে ওজন কক্সেস বাজারের অ্যাঙ্গেলে যদি আমরা বাতি, পার্সপেক্টিভে যদি আমরা বাতি, তাহলে আমরা হইতাম পারবো যে দ্য ফার্স্ট থিং আই ওয়ান্ট টু ডু ওয়েন আই ভিজিট কক্সেস বাজার is I want to roam around the city and I want to see the life there. I want to see how people live their life beside the longest sea beach in the world. ও জিনিসটা কইলাম আমি। এখন এখানেও শেষ নাই, এখন ও যে আমি জিনিসটারে রোমাঞ্চকর একটা বিষয় বানাই দিলাম, কল্পনার একটা বিষয় বানাই দিলাম, এখন আমার লাগে কিন্তু খোয়াটা সহজ হয়ে যায়। এখন আমি লম্বা করতাম পারলাম, ও যে লংগেস্ট সি বিচ আটটা নিয়ে নিলাম, এখন আমি কইতাম পারলাম যেহেতু লংগেস্ট সি বিচ আছে এখানে একটা মানে নিঃসন্দেহে এটা বাংলাদেশের অন্যতম বড় একটা ট্যুরিস্ট স্পট, পৃথিবীর অন্যতম বড় ট্যুরিস্ট স্পট। তাহলে এখানের মাঝে এখন ট্যুরিস্ট সকল আইন দেখিয়া ইনোর বিজনেসের কিতা অবস্থা ওটা নিয়ে আমি জানতাম চাই। এই যে রিলেট করে আমি যাইরাম, এরপর আমি কইতাম পারবো যে and one of my dreams was to stay in a luxury hotel, and I would like to do exactly that when I visit Cox's Bazar. I want to see the vast ocean from the balcony of a hotel. এরপরে কইলা মূল বিষয়টা শেষে রাখলা, যেহেতু এই কোনো স্টোরি টেলিং এর বিষয়, স্পিচের বিষয়, পুরো সময় আপনার নিয়ন্ত্রণে। একবারে শেষে আপনি গিয়া কইলা যে and the last thing I want to do is I want to get into the beach
and I went to swim in the ocean, in the Bay of Bengal, not exactly ocean. হওয়া যাবে এগুলো তো এটা ক্ষেত্রে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা যায়। তো এরপরে আমি কইলাম যে আমি অন্য সপ্তাহে লম্বা সময় খাটাইতাম স্যার। তাইলে এখন যদি আমার এই জিনিস ঘটছে না, এরপরে আমি এটা কইতাম পারলাম এমন স্টাইলে যেমন এটা ঘটি গেছে। এটার পিছনে একটা রহস্য আছে, ঠিক না? যে ফিউচারের বিষয়টা স্টোরি টেলিং এর মতো করে হইতে পারে, স্টোরির মতো করিয়া করতে পারে। তো আমি তার লগেও জিনিসটা শেয়ার করলাম এবং তাইনও দেখা গেল জিনিসটার খুব মানে তার কাছে জিনিসটা খুব অ্যামেজিং লাগছে। একটা ইনসাইট পাইছেন। ইন্টারেস্টিং। আমি একটু হালকা একটু করিয়া গিয়ে অপ্রাসঙ্গিক কিছুটা হইতে পারে যে হোয়াট ইফ নামে একটা চ্যানেল আছে রাইট? তো হোয়াট ইফ চ্যানেলও তারা মানে ভিডিও বানায় ওলাখান যে ওটা ওইলে কিলা হইল না, হাইপোথেটিক্যাল সিচুয়েশন। তো এটা আসলে ঘটছে না, কিন্তু ঘটলে কিলা হইব। যেমন কোনো মানুষ যদি বল কেনত পড়ে যায় তাহলে কিটা হইব। এখন একটা আমি পাইছিলাম যে যদি মানুষ বিলুপ্ত হয়ে যায় পৃথিবীতে, তাইলে পৃথিবী কিলা হইব। তখন হইয়া গেছে যে কয়েক বছরের ভিতরে, কয়েক দশকের ভিতরে সকল বিভিন্ন জায়গাত হয়েছে গিয়া গাছপালা বাড়তে, জঙ্গল বাড়তে থাকবো। এই জায়গাগুলাত বিভিন্ন প্রাণী, বন্য প্রাণী আইতে শুরু করবো। এই জায়গাটা দখল করবো পশু পাখির ডাক শোনা যাইব এবং আরো বেশি লিভেবল হয়ে যাব। তো ও যে হইয়া গেল, শুনতে লাগে যে বাস্তবে ঘটের বা ঘটি গেছে, মানে একটা অনগোয়িং প্রসেস লাগে, অথবা লাগে একটা পাস্ট ইভেন্ট যখন হইয়া যায়। তো ওটাও আমার কাছে মনে হয় যে স্টোরি টেলিং, যদিও একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এটা ঘটতে পারে কিন্তু ঘটছে না। এবং এই পুরা জিনিসটারে নিয়ে পুরাটা গল্প হওয়া যায় ওটা। এবং তারা এটা হন না যে ওকে ঘটি গেছে, তারাও কিন্তু ফিউচার টেন্স ব্যবহার করেও সারা জিনিসটা হর, অথবা উইল না হইয়া উড হর। কিন্তু ঘটনাটা হয়েছে ও জায়গার যে তারা গল্পটা হইয়া যায় যে 30 বছর পরে ওটা হইব, এরপরে 100 বছর পরে হলো হইব। আমার পুরা গল্পটা মনে নাই, ঠিক আছে? তো আমার মনে হয় যে ওটাও স্টোরি টেলিং। এবং তারা যে স্টাইলে কইছে, আমিও শুনছি এটা, এই এপিসোডটা আমিও দেখছি। তো তারা আসলে যে স্টাইলে কইছে, এই স্টাইলের মাঝে কিন্তু কোনো মনোটনি আসেন না, কোনো বোর্ডম আসেন না। যেমন তারা চাইলে ওরা কিন্তু কইতে পারতো যে মানুষ যদি বিলুপ্ত হয়ে যায় তাইলে পলিউশন কমে যাব, আরো বেশি বসবাসযোগ্য হইব, এবং দেখা যাব যে মানে আদার লাইভস অন আর্থ উইল থ্রাইভ এগেন। ওরা শেষ করে দিতে পারতো, আর তারা দড়ি করছে। এবং ট্রানজিশনটা খুব স্মুথ হয়েছে, এক টপিক থেকে আর এক টপিকও ট্রানজিশন খুব স্মুথ হয়েছে। হুইচ ব্রিংস আস টু ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স অ্যান্ড কোহিশন। যেই জিনিসগুলো ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স কিন্তু আইএলটিএস স্পিকিং ওর একটা মার্কিং ক্রাইটেরিয়ান, এবং মানে 6টা মার্কিং ক্রাইটেরিয়ান আছে। এর মাঝে একটা স্ট্যান্ডার্ড, 6টা স্ট্যান্ডার্ডের মাঝে একটা স্ট্যান্ডার্ড কিন্তু আপনি ইজিলি ফুলফিল করতে পারবা, একটা স্ট্যান্ডার্ডও আপনি ইজিলি বালা করতে পারবা যদি আপনি ইফেক্টিভ স্টোরি টেলিং করেন, ঠিক না? এবং আমার কাছে মনে হয় যে আমরা স্টোরি টেলিংটারে ওটার লোকে রিলেট করতাম পারি, কারণ অনেক সময় মনে হইতে পারে যে উদাহরণ স্টোরি টেলিং কি আমি কিতা করতাম, আচ্ছা পার্ট 2 খামো লাগলো, পার্ট 2 খামো লাগাইলাম। বা স্টোরি টেলিং যদি আপনি শিখতে পারেন তাইলে তো আপনার যে জাস্ট পার্ট 2 খামো লাগিয়ে লেখান না, আপনার কিন্তু ওভারঅল কোহেরেন্স এন্ড কোহেশন, ট্রানজিশন, এই জিনিসগুলো আপনার কাছে পানিবাজ হয়ে যাবে, তখন সহজ হয়ে যাবে। তখন আপনি খুব গিভ মি দ্য মাইক, আই ওয়ান্ট টু স্পিক। আপনি কইতা না, নো স্টে অ্যাওয়ে ফ্রম মি, আই ডোন্ট ওয়ান্ট টু স্পিক, আই এম অ্যাফ্রেড অফ স্পিকিং। এটা আপনি আর কইতা না যদি আপনি খালি স্টোরি টেলিংটা করেন। সো স্টোরি টেলিং উইল নট অনলি হেল্প ইউ ইন টার্মস অফ ইউর IELTS টেস্ট, it will also help you to build up your confidence in terms of speaking in public or in terms of speaking in general. And when you know how to do storytelling, you can talk about nothing for 5 minutes. That's like the TED Talk. আচ্ছা, আমরা লিঙ্কটা শেয়ার করবো ইনশাল্লাহ। একটা TED Talk আছে খুব মজার,
বেচারা হইলকে কোনো টপিকলেস বিষয় লই আমাতে বিষয় কিতা মানে বাঞ্চ অফ নাথিং লই আমাতে এগুলো আপনারা দেখলে বুঝতে পারবা এবং আমরা তো শেয়ার করি আমি আমার ক্লাসও কিন্তু শেয়ার করি আমার মনে হয় যে এটা স্টোরি টেলিং এর একটা সুন্দর উদাহরণ। সুন্দর উদাহরণ how to talk about nothing সম্ভবত স্পেসিফিক টাইটেলটা আছে যে how to sound smart in your TED talk ওলাখান আছে আচ্ছা anyway, তো আমরা আসলে স্টোরি টেলিং এবং যে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স এবং কোহিশন ট্রানজিশন এই জিনিসগুলো এলে তো বাক্য আলোচনা করলাম এবং আমার কাছে মনে হয় যে কমিউনিকেশন লইয়া আপাতত আমরা তখনও থাকি যাই সারা আলোচনা এনে করলে কমিউনিকেশনের আলোচনা হয়ে যাব আমরা তো স্পিকিংও যদি আবার ফিরি আই তাইলে স্পিকিংওর প্রথমে আমরা দেখলাম স্পিকিং বলতে আসলে কিতা বুঝায় বা স্পিকিংওর আসলে উদ্দেশ্যটা কিতা এরপরে কমিউনিকেশন স্কিলসের গুরুত্ব কতটুকু স্পিকিংয়ের ক্ষেত্রে বিশেষ করে যদি আমরা দেখি যে এখন এর একটা প্রশ্ন হইতে পারে মানুষের প্রশ্ন করতে পারে কয় যে তাই আমি কমিউনিকেশন স্কিলস আগে শিখতাম না ইংলিশ আগে কারণ আমি তো বাংলায়ও তো ভালো মারতাম পারি না যে কমিউনিকেশন স্কিলস ছাড়া যদি আমি ইংলিশ শিখিতে ইংলিশেও মারতাম পারতাম না আবার আমি যদি ইংলিশ এখন না শিখি কোন দিন শিখতাম কমিউনিকেশন স্কিলস কোন লেভেলও গেলে কোন ক্লাস পাস করলে আমি বুঝবো যে আমার কমিউনিকেশন স্কিলস এনাফ হয়ে গেছে আমি এখন ইংলিশ শিখি এটার আনসার কিটা হইতে পারে আমার কাছে মনে হয় যে এই দুইটা জিনিস কমিউনিকেশন স্কিল ইলা না যে আমি 7 দিন বা 14 দিনে আমি এটা শিখলাম এরপরে আমি আর একটা জিনিস শেখা শুরু করলাম বিষয়টা ইলা না কমিউনিকেশন স্কিল শেখাটা একটা অনগোয়িং প্রসেস যেলাখান ল্যাঙ্গুয়েজ আমরা আস্তে আস্তে ডেভেলপ করি আপনি মোটামুটি কিছু বিষয়ের ধারণা প্রথমে অর্জন করবা যেমন আমরা স্টোরি টেলিং কিলাকরণ এটা নিয়ে মাতছি আরও বিস্তারিত কাটাকাটি করলে এটা সম্পর্কে একটা ধারণা পাইবা এবং ওলাখান কিছু ব্রড কিছু বিষয় নিয়ে বেসিক কিছু আইডিয়াটা প্রথমে প্রাথমিকভাবে দরকার এবং ও ধারণাগুলোর উপরে ভিত্তি করে আস্তে আস্তে আপনি আপনার স্কিলগুলারে বাড়াইলা তো এটা বাড়ানির লাগে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ শেখাটার স্টপ করার দরকার নাই আপনি ল্যাঙ্গুয়েজ শিখবা এবং যখন একটা সেন্টেন্স আপনি বানানে শিখবা তখন কমিউনিকেশন স্কিলে আপনার একটা ইফেক্টিভলি ইউজ করাতে হেল্প ট্রু এখন আর একটা জিনিস মনে করা গুরুত্বপূর্ণ যেটা হইল যে কমিউনিকেশন স্কিল শিখতে হইলে তো ভাষা জানা লাগবে ভাষা লাগবো না যে ভাষা লাগবে ভাষা তো কমিউনিকেশনের মূল মাধ্যম তাইলে এখন আমি কোন ভাষা দিয়ে এটা করতাম আমি বাংলা দিয়ে এটা করতাম পারবো কোনো সমস্যা নাই বাট যেহেতু আলটিমেটলি আমার ইচ্ছা ইংলিশ কমিউনিকেশন স্কিলস বেটার করা whether it be for IELTS or for anything else like freelancing মতো এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ স্পোকেন যে স্কিল যেটা স্পিকিং অ্যাবিলিটি যেটা ওটা এখন আমি কিন্তু এই জিনিসটা সাইমultaneously করতাম পারি এজ ইউ সেড যে আমি একই সাথে ইংলিশও শিখতাম পারি আবার কমিউনিকেশন শিখতে পারি কারণ যদি মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং ইংলিশ শিখারও শেষ নেই কমিউনিকেশন শিখারও শেষ নেই আমি যদি এগুলা প্ল্যান করি যে আচ্ছা আমি ওটা শিখলে এরপরে ওটা শিখবো বা ওটা শিখলে এরপরে ওটা শিখবো তাহলে কিন্তু আমার অন্য আলটিমেটলি কোনোটা হইতো না ওকে মুভিং অন টু দ্য নেক্সট পয়েন্ট আমার মনে হয় যে একটা বিষয়ে আমরা ছোট্ট করে তোরা আলোচনা করতে পারি বিশেষ করে গার্ডিয়ান অফলোর উদ্দেশ্য যে স্পোকেন ইংলিশ বলতে কিতা বোঝায় স্পোকেন ইংলিশ কোর্স বলতে কিতা বোঝায় অনেক জায়গাতে এটা সাইডে বাইতে সরাসরি স্পোকেন ইংলিশের তুমি স্পোকেন ইংলিশ করছো নি কেউ যদি দেখা যায় IELTS ভর্তি হইতে চায় কিন্তু তার বেসিক বলা থাকে না তারে জিজ্ঞেন মানুষে বলেতে তুমি IELTS ভর্তি হয়েছো না স্পোকেনও ভর্তি হয়েছো এজ ইফ স্পোকেন ইংলিশ মিনস লার্নিং দ্য বেসিক্স অফ ইংলিশ এই জিনিসটা আমার মনে হয় মানে অ্যাওয়ারনেসের উদ্দেশ্যে আমরা কিছু আলোচনা করতাম পারি স্পোকেন ইংলিশটা মূলত কেটা স্পোকেন ইংলিশ হইল যে আমরা দৈনন্দিন চলাফেরায় কাজে কর্মে আমরা যে ইংলিশটা ব্যবহার করতাম পারি বা করতে হয় এটা হইল মানে যে কোনো একটা ইংলিশ স্পিকিং সেটিংও বা ইংলিশ স্পিকিং কান্ট্রিত একজন আছে তার দৈনন্দিন চলাফেরায় তার কাজে কর্মে যে ইংলিশটা দরকার ওটা হইল গিয়া স্পোকেন ইংলিশ যে এটা মাতের যে হ্যালো হাউ টু গেট টু দ্য স্টেশন যে স্টেশনও কেলা যাওয়া লাগে বা হাউ ক্যান আই গো টু দ্য পার্ক ও যে একটা কোয়েশ্চেন করলাম এটা হয়েছে গিয়া একটা স্পোকেন ইংলিশের উদাহরণ তো এটা মূলত স্পোকেন ইংলিশটা সহজে বোঝার লাগে আমরা যদি রিটেন ইংলিশটা বুঝি রিটেন ইংলিশটা হয়েছে যে বইয়ের যে টেক্সট বুকও যে ইংলিশটা থাকে
ফর্মাল চিঠিপত্রে সরকারি নোটিশ বোর্ডও যে ইংলিশটা ব্যবহার করা হয় ও ইংলিশটা হইল রিটেন ইংলিশ। আর যে একটা মানুষের রাস্তাঘাটে হাটে বাজারে যে ইংলিশটা ব্যবহার করে ওটা হইল স্পোকেন ইংলিশ। একটা সহজ উদাহরণ দেয় যে রিটেন ইংলিশও বা ফর্মাল রিটেন ইংলিশও আমরা কন্ট্রাকশনস ব্যবহার করি না। যেমন আই ডোন্ট স্পিক ইংলিশ, ডু ইউ স্পিক ইংলিশ? নো আই ডোন্ট। এটা আমি রাস্তাত হইতাম পারো, কিন্তু আমি একটা ফর্মাল লেখার মাঝে আপনার হওয়া লাগবো যে আই ডু নট স্পিক ইংলিশ, অথবা 1 to রে 1 না হওয়া, গোয়িং টু রে গানা হওয়া। I'm gonna play football tonight. একটা আমি স্পোকেন ইংলিশও হইতাম পারবো, কিন্তু আমি রিটেন ইংলিশও ইলাখান হওয়া যাইতো না। আমি বছর গেছে চিঠি লেখলাম বা বছর গেছে একটা কোনটা ইমেইল ফাটাইলাম, এখানে আমি আই এম গোনা হইলে হইতো না। আচ্ছা, এখন ও যেন স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশের একটা আমরা অ্যানালজি দিতাম পারিনি, চলিত সাধু ভাষার যে আগর যে অবস্থা আছে ওটা দিয়া, যে আগে এক সময় মানুষের কথ্য ভাষা আর লিখিত ভাষা তো আলাদা আছে। মূলত লিখিত ভাষা হিসাবে সাধু ভাষা প্রচলিত আছে, আর কথ্য ভাষা হিসাবে আছেন চলিত ভাষা। এখন তো মোটামুটি চলিত ভাষা এখনো কিন্তু পার্থক্য আছে। যেমন কেউ যদি মানে প্রমিত ভাষায় মারতে চায় তাহলে কি তা হইব, হয়তো আমি চলে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু ইলাখান মানুষ হয় না। মানুষ আমি 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 যাইতেছি, আমি যাচ্ছি হয় না, আমি যাইতেছি। বাট লেখার ক্ষেত্রে কিতাব কইতে পারবো না আমি যাইতেছি না, লেখতে পারবো বাট এগো খুবই অড হয়ে যাবে, একটু অড লাগবে। তো এর মাঝে একটা মানে নোটিসেবল একটা ডিফারেন্স আছে, যেখানে আমরা খুব সুন্দর ভাষায় কইতাম পারি যে রিটেন ইংলিশ ইজ মোর ফর্মাল অ্যান্ড স্পোকেন ইংলিশ ইজ মোর ইনফর্মাল অ্যান্ড কনভারসেশন এবং লিসনিংয়ের যে পার্ট 1 আর পার্ট 2 ওই লোকে আসলে করে মানে স্পোকেন ইংলিশটারে এমুলেট করে একটা ভালো উদাহরণ হতে পারে। আর একটা পার্থক্য হইল যে স্পোকেন ইংলিশ নর্মালি জেনারেল প্রেক্ষাপটে আলোচনা হয়, একাডেমিক প্রেক্ষাপটে বা জটিল জটিল আলোচনাগুলো সাধারণত স্পোকেন ইংলিশের রেলমোর ভিতরে ধরা হয় না। তবে স্বাভাবিকভাবে, কারণ এগুলো ডিফারেন্ট বিষয়। আপনার একটা একাডেমিক টপিক নিয়ে মারতে গেলে টার্মিনোলজি জানা লাগে, জার্গন হয়তো জানা লাগে। আর এই জিনিসগুলো এলে হইছে এখানে, এগুলো হইছে একটা হইছে ন্যাচারালি হইছে, আর একটা হইল গিয়া যে প্রয়োজনে হইছে। যে রিটেন ইংলিশও আপনার যে আপনি ক্লিয়ারিটি বেশি থাকা লাগে, কারণ আপনি টেক্সট লেখিলিরা এবং ও টেক্সটটাও একজনে পাইব, আপনারা তো পাইতো না, আপনারা পাইতো না। আপনি একজনের লগে কনভারসেশন কররা, আপনি মাত্রা একজনের লগে সরাসরি, তখন আপনি একটা জিনিস দূরমচা করলা এবং যতটুকু বুঝছে যদি ক্লিয়ারিটির সমস্যা হয় আপনারা আবার জিকাইতে পারে, মানে আপনি ব্যাখ্যা দিতে পারে। কিন্তু এর কারণ এটাই স্পোকেন ইংলিশ, যে স্পোকেন ইংলিশে আমরা হচ্ছে কি খুব তাড়াতাড়ি মারতাম চাই, খুব আরামে কমফোর্টেবলি মারতাম চাই, আর ক্লিয়ারিটির সমস্যা হইলে আমরা জিকাইতাম পারি। ঠিক আছে, এখন রিটেন ইংলিশের যে মানে গ্রামাটিক্যাল যে কিতাটা আছে, কন্ট্রোলটা আছে, এটা যদি স্পোকেনও আমরা আরোপ করে তাইলে দেখা যাইব মানুষের দৈনন্দিন মাত কঠিন হয়ে যাব, কমিউনিকেশন কঠিন হয়ে যাব। এগেন স্পোকেন ইংলিশটা যদি আমরা বই লেখার কাজে ব্যবহার করি, দেখা যাইব যে অনেক জায়গাতে ক্লিয়ারিটির সমস্যা, গাম্ভীর্য কমে যায়, অনেকগুলা উদ্দেশ্যে দুইটা জিনিস আলাদা। এখন আমরা এই আলোচনাটা এখানে গুরুত্বপূর্ণ, কারণ আইএলস যখন আইএলসটারে আমরা যদি একটু একটা হিসাবে ধরি, আইএলস আমরা দুইটাই লাগে, স্পোকেন ইংলিশও লাগে, রিটেন ইংলিশও লাগে। দুঃখজনকভাবে আমরা আইএলসর প্রিপারেশনের একটা পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা স্পোকেন ইংলিশটা নিয়ে আলোচনা করি বা স্পোকেন ইংলিশ কোর্সও ভর্তি হই, কিন্তু রিটেন ইংলিশটারে আমরা গুরুত্ব দিই না। মূলত আমার কাছে মনে হয় যে রিটেন ইংলিশটারে আমরা গুরুত্ব দিয়া জানা উচিত, আর স্পোকেন ইংলিশটা আমরা আসলে ব্যবহার করিয়া শিখা উচিত প্র্যাকটিসের মাধ্যমে। কারণ রিটেন ইংলিশে এমন কিছু বিষয় আছে যেগুলা হয়তো মানে দৈনন্দিন প্র্যাকটিস আইতো না,
এগুলো একটু দূরে দূরে করা লাগবে এবং আমার ধারণা এটা একটা বড় রিজন যে কারণে মানে রাইটিংও মার্ক তোলা ঘটে। রাইটিংও কিন্তু মানে আইএলটিএস রাইটিং এক্সাম যেটা এটা কিন্তু অন্য মডিউলগুলোর তুলনায় মার্ক তোলা ঘটে। এবং দেখা যায় যে আমরা এর কারণেও যে আমরা স্পোকেন ইংলিশ ফোকাস, আমরা দেখা যায় যে আমরা খুব দ্রুত লিসনিং এবং স্পিকিং আমরা বালা করে লাই। কোর্সগুলা কেমন হয় এগুলোর আলোচনা বাদ দিলেও আমরা যেহেতু ও বিষয়টা লইয়া হাইপার ফোকাসড হওয়া যায়, এর কারণে এটা হয়ে যায় আমরা লিসনিংও দেখা যায় অনেক হাই ব্যান্ড ফাইরা, স্পিকিংও ফাইরা খুব কম সময় ফরিয়া। কারণ আমরা স্কুল লাইফও ইংলিশ স্পিকিং করি না, ইংলিশ লিসনিং করি না, খুব কম মানুষ ছাড়া। কিন্তু ও মডিউলগুলাত স্কোর বালা হয়। মানে এটা কিন্তু নর্মালি দেখলে এটা একটু অবিশ্বাস্য বা বিশ্বাস করাটা একটু ওয়ার্ড না নেই, কারণ আমরা আস্তে স্কুল লাইফও আমরা রিটেন ইংলিশটা ফরিয়াই, ইংলিশ রিডিং এবং রাইটিং। রিডিং এবং রাইটিং, কিন্তু ও দুইটাত আমরা খারাপ করে। কারণ আমরা আসলে এই জিনিসটা মনে হয় শিখতাম চাই না। একদম চাই না। এবং মানে আসলে আরেকটা বড় বিষয় তো অ্যাওয়ারনেস নাই, ঠিক না? এখন এই বিষয়গুলো আসলে বুঝতে হইব, বিশেষ করে গার্ডিয়ান আপনার লাগে বোঝা জরুরি। কারণ এক মানে স্পোকেন ইংলিশ অনেকে কিন্তু একটা ইয়াং এজে খেলতে চায় বাচ্চা, ঠিক না? তো এখন বাচ্চাদের সময় ছোট তখন ডিসিশন মেকিং তো গার্ডিয়ানে যদি এটা ডিফারেন্সগুলো বুঝেন তখন কিন্তু ওদের দুইটা ফোকাস করতে পারবো, নট ওয়ান অর দি আদার, ঠিক আছে? দুইটা ফোকাস করতে পারবো। আমার মনে হয় আমরা ওখানেও আমরা আলোচনারে ইতি টানতাম পারি, আগর পয়েন্টগুলারে একটু সামারাইজ করিয়া যে আসলে স্পিকিং ওর গুরুত্বপূর্ণ বিষয় হইল গিয়া যে আমি বুঝাইয়ের উদ্দেশ্যে মারতাম, অর্থপূর্ণ, সার্থক হইতো, ইফেক্টিভ হইতো, এবং এটার লাগে কমিউনিকেশন স্কিলস দরকার। এবং কমিউনিকেশন স্কিলসের আলোচনা দিয়ে আমরা স্টোরি টেলিং নিয়ে আলোচনা করলাম, যেটা আবার জাস্ট যে আমার স্পিচ বা আমার কনভারসেশনাল এবিলিটি বাড়াইব জিনিসটাই লেখার নাই, বরং আমার আইএলটিএসের মতো পরীক্ষা তো হেল্প করতে পারে, বিশেষ করে ফ্লুয়েন্সি, কোহেরেন্স, কোহিশন, ট্রানজিশন এই বিষয়গুলোর ক্ষেত্রে। অ্যান্ড লাস্টলি স্পোকেন ইংলিশ কিনা এই বিষয়ে আমরা আলোচনা করলাম, এবং স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশের মধ্যে পার্থক্য এবং দুইটার যে ফোকাস দেওয়া গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো হয়তো আমরা আলোচনা করছি। বাদ বাকি ঠিক আছে, আমরা স্পিকিং ওর উন্নতি গেলা করা যায় এই বিষয়ে আমরা আজকে টাচ করতে পারছি না তেমন একটা, বাট নানদালেস কমিউনিকেশন ডেভেলপ করলেও তো আসলে স্পিকিং ওর বিষয়টা আর আমার মনে হয় ইটালি আমরা আর হয়তো বইতাম পারি। তো আজকে if you have anything to say then go ahead, or we can say bye for now. Bye.